শুনছিলেন খেলার সবশেষ খবরগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দিলাম এবং শিরোনামেই শুনছিলেন যে জিম্বাবুয়ের কাছে লজ্জার পরাজয় বাংলাদেশের। একটা সময় ছিল যে জিম্বাবুয়ে আমাদের জন্য আসলে বন্ধু হয়ে আসতো এবং তারা বাংলাদেশের পারফরমেন্সে সাহায্য করত। বাংলাদেশ জিম্বাবুয়ের সঙ্গে খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যর্থতা ঘোচানোর সুযোগ পেত। সেই জিম্বাবুয়ে বাংলাদেশের বিপক্ষে জিতেই তাদের ব্যর্থতা ঘোচালো। বাংলাদেশের বন্ধু এখন এই মুহূর্তে শত্রু হয়ে গেছে জিম্বাবুয়ে। সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। সানোয়ার ভাই, আমরা যখন বলছিলাম যে জিম্বাবুয়ে একটা সময় ছিল যে বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে খেলা মানেই ভাবতাম যে আমরা আমাদের ব্যর্থতাগুলো ঘুচিয়ে নতুন সাফল্যের দিকে আমরা যাব। এবারও অনেকেই তাই ভেবেছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের পারফরমেন্সের পর জিম্বাবুয়ে আসছে, হয়তো আমরা ভুলে যাব। কিন্তু জিম্বাবুয়ে সেটা আরও আমাদের ক্ষতটা বাড়িয়ে দিয়েছে। জিম্বাবুয়ের সঙ্গে এই টেস্টের হারকে আপনি কিভাবে বলবেন? যদিও বলতে পারেন যে 7 বছর আগেও কিন্তু আমরা জিম্বাবুয়ের সঙ্গে হেরেছি। রিয়েলিটি ডেফিনেটলি আমরা একটু কষ্ট পেয়েছি, লজ্জা যেটা বলেন অবশ্যই কিছুটা তো হলো এর মধ্যে শেয়ার আমাদের করতেই হবে। তবে আমি খুব বেশি সারপ্রাইজ হই নাই বিকজ অফ বাংলাদেশের রিসেন্ট পাস্টে যদি আপনার পারফরমেন্স দেখি আমাদের কিন্তু খুব ভালো পারফরমেন্স নাই। হ্যাঁ, আমরা জানি জিম্বাবুয়ে টিমটা দুর্বল টিম, হয়তো টেস্ট ক্রিকেটে লাস্ট 4 বছরের কোনো ম্যাচ টেস্ট ক্রিকেট জিতে নেই। এই সব কিছু বিবেচনা আমরা চিন্তা করেছিলাম হয়তো বা আমরা জিতে যাব, কিন্তু আমরা জিতে যাব পারফরমেন্সটা আমাদের করতে হবে, পারফরমেন্সটা করে জিততে হবে। জিম্বাবুয়ে খারাপ খেলছে ঠিক আছে, কিন্তু আমরা কী খেলছি, আমরা কীভাবে আছি, কোন স্টেজে আছি, আমাদের পুরো টেস্টটা যদি আমরা চিন্তা করি কোন জায়গায় আমরা ডমিনেটিং ক্রিকেট খেলেছি। আমরা যদি ব্যাটিং বলি বা বোলিং বলি, স্পিন ডিপার্টমেন্ট বলি, একমাত্র মিরাজ হয়তো ডিফারেন্ট রোল প্লে করছে, দুইটা ইনিংসে ভালো বোলিং করেছে। বাকি দেখেন তাইজুল ফার্স্ট ইনিংসে একেবারেই ইমপ্রেসিভ ছিল না, সেকেন্ড ইনিংসে মোটামুটি ভালো কামব্যাক করেছে। তারপর নাহিদ রানা ফার্স্ট ইনিংসে, সেকেন্ড ইনিংসে নাহিদ রানা আবার ওরকম পায়নি। মানে অ্যাজ এ বোলিং ইউনিট যে চিন্তা করেন আমরা হয়তো রিসেন্ট পাস্টে আমাদের বোলাররা কিন্তু অসাধারণ পারফর্ম করেছিল, ওই পারফরমেন্সটা কম্পারেটিভলি খুব একটা দেখা যায় না, অ্যাজ এ ইউনিট হিসেবে দেখা যায় না। একজন পারফর্ম করেছে, আরেকজন পারফর্ম করতে পারে নাই, বা 2-3জনের যেরকম পারফরমেন্সটা দরকার ছিল যে তার জন্য ওরকম দেখে নিয়েছে। ব্যাটিংয়ে আমাদের দেখেন ওপেনাররা যেই ওয়েতে পারফর্ম করছে, এইরকম বোলিং ইউনিট ওদের হয়তো ফাস্ট বোলিং একমাত্র একজন ফাস্ট বোলার ছাড়া বাকি সবাই কিন্তু ওকে, এক্সট্রাঅর্ডিনারি কিছু না, কিন্তু আমরা ওইভাবে পারফর্ম করতে পারি নাই। মানে টপ অর্ডার কারণে মিডল অর্ডার আমাদের যাদের উপর ডিপেন্ড করি, যারা হোমোমিনুল বলি, শান্ত বলি, রান করেছে। কিন্তু টেস্ট ক্রিকেটে এই রানটা একটা টিমের জন্য বা একটা যখন এরকম এক্সপিরিয়েন্স বা এরকম সেট হওয়ার পরে যে ধরনের পারফরমেন্স দরকার ছিল, এই ইনিংসগুলি যে একটা ইনিংস যদি 100, 120, 130 এরকম ইনিংস হতো তাহলে কিন্তু সিনারিও চেঞ্জ হতো। ওটা কিন্তু দেখি না। মুশফিকুর রহিম আমাদের একেবারেই মানে ভালো শেপে নাই। সব কিছু মিলিয়ে টেস্ট ক্রিকেটে যে ধরনের পারফরমেন্স, টপ অর্ডার বলেন, মিডল অর্ডার বলেন, লেট মিডল, কোনো জায়গায় কিন্তু ওই পারফরমেন্স নাই। স্বাভাবিকভাবে আমরা মানে অটোমেটিক তো ম্যাচ জিতে যাবো না, আমরা পারফরমেন্স করে ম্যাচ জিতে যাবো। এই যেমন কোনো জায়গায় যেমন ওই পারফরমেন্সটা ম্যাচ জিতার মতো পারফরমেন্স কোনো জায়গায় আমরা করতে পারিনি। এই প্রশ্নটা আসলে বারবারই অনেক বছর ধরে করছে, কেন মানে কেন পারছি না আমরা, আমাদের ওপেনাররা কেন পারছে না, আমাদের টপ অর্ডাররা কেন ধারাবাহিকভাবে রান করতে পারছে না, কিংবা আমরা আসলে প্লেয়ার চেঞ্জ করেও কি আসলে কোনো সমাধান হবে? চট্টগ্রাম টেস্টের দলে 2টো পরিবর্তন আনা হয়েছে, একটা বাধ্য হয়ে একটা টপ অর্ডারে। আমি বলছি যে সেই জায়গাটায় কি আসলে আমাদের কোনো পরিবর্তন আসবে, কিংবা আসলেও সেটা আবার তারপরের টেস্টে কি আসলে থাকবে? এই প্রশ্নগুলোর উত্তর কি আসলে কোনোভাবেই মিলবে না আমাদের? পরিবর্তন আসবে বা পরিবর্তন করি আমরা সবসময় চিন্তা করি ওভারনাইট, মানে কালকের ম্যাচটা নিয়ে চিন্তা করি, কালকের মানে বা নেক্সট সিরিজটা নিয়ে চিন্তা করি। আমরা কিন্তু কখনোই লং টার্ম প্ল্যান চিন্তা করি না। আমরা ধরুন আমরা জানি যে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটের স্ট্যান্ডার্ড বা আমাদের ডোমেস্টিক ক্রিকেটের স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল কিন্তু অনেক ডিফারেন্স। কারণ আমাদের ডোমেস্টিকে দেখেন অনেক প্লেয়ার এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করছে, কিন্তু ইন্টারন্যাশনাল এসে ওই পারফরমেন্সটা ক্যারি করতে পারছে না। এটার কারণ কি? ডেফিনেটলি আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং ডোমেস্টিক ক্রিকেটের মধ্যে অনেক বড় গ্যাপ আছে। এই গ্যাপটা ফুলফিল করার জন্য আমাদের লং টাইম যে প্রসেস, এইটা আমরা কখনো চিন্তা করি না। আমরা হঠাৎ করে একটা দুইটা পারফরমেন্স পেলে সব কিছু ভুলে যাই যে হয়তো হ্যাঁ আমরা ভালো শেপে আছি, ভালো ট্র্যাকে আছি, আমরা হয়তো বা নেক্সট টেস্টে আরও ভালো করবো এরকম চিন্তা করি। কিন্তু কন্টিনিউয়াসলি আমরা যদি লম্বা সময়, বিশেষ করে টেস্ট ক্রিকেটে আমরা কন্টিনিউয়াসলি 1 বছর বা 1.5 বছর 2 বছর ভালো ক্রিকেট খেলছি, কখনো খুঁজে পাওয়া যাবে না। কারণ হলো আমাদের বেসটা স্ট্রং না। আমাদের যতদিন পর্যন্ত ওই বেসটা স্ট্রং করতে না পারবো, স্ট্রং করার জন্য শর্টকাট কোনো রাস্তা নেই। কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, স্পোর্টস সায়েন্সের সাথে রিলেটেড হয়ে গেছে অনেক কিছু, যেগুলি আমরা অনেক পিছিয়ে আছি। কারণ হলো আমরা চিন্তা করি যে আমাদের টপ কোয়ালিটি প্লেয়ার অটোমেটিকলি এসে ইন্টারন্যাশনালি ভালো পারফর্ম করবে, কিন্তু ওদের যে তৈরি হওয়ার প্রসেসটা, মানে টেকনিক্যালি বলেন, ফিজিক্যালি বলেন, মেন্টালি বলেন, যেইভাবে তৈরি হয়ে আসার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট ডমিনেট করার জন্য যেভাবে দরকার, আমার মনে হয় না প্রসেসটা আমরা এখন ভালোভাবে আছি। বিশেষ করে আমাদের সবচেয়ে আগে দেখতে হবে যে ভালো স্টুডেন্ট তৈরি করবে কারা, ভালো টিচার। আমাদের টিচারদেরকে আমরা ওই জায়গায় ইন্টারন্যাশনালি ডমিনেট করার মতো ওইরকম কোয়ালিটি প্লেয়ার তৈরি করার জন্য আমরা কি প্রিপেয়ার করতে পারছি কিনা, কোয়ালিটি কোচ আমরা তৈরি করতে পারছি কিনা। নট অনলি আমরা খালি বিসিবির কয়েকজনের কথা চিন্তা করলে হবে না, আমাদের প্লেয়ারগুলিতে আসে সারা ডিস্ট্রিক্ট, সারা দেশ থেকে আসে। প্রতিটা ডিস্ট্রিক্ট ডিভিশন যারা কোচিং প্লেয়ার তৈরি করছে, ওরা কতটুকু
কোয়ালিফাইড বা কতটুকু আপগ্রেড ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে অ্যাডজাস্ট করার জন্য, টেকনিক্যালি ফিজিক্যালি মেন্টালি একটা প্লেয়ার তৈরি করার জন্য তারা কতটুকু প্রিপেয়ার্ড। তাদেরকে প্রিপেয়ার করার দায়িত্বটা কিন্তু আমাদের বা ক্রিকেট বোর্ডে যারা বলবি ওই লেভেলে তৈরি করা যায়। ইন্ডিয়ার যদি দেখেন, ইন্ডিয়ার একটা ক্রিকেট বাইবেলের মতো আছে কোচিং, ওই একটা রুট লেভেলে যে কোচিং করাচ্ছে তারও কিন্তু ওই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আসার জন্য যে প্রসেসটা, যেই ধরনের কোচিং করানো দরকার ফিটনেস টেকনিক্যালি মেন্টালি, ওরা কিন্তু ওইটা ফলো করা ছাড়া করতে পারে না। আমরা কিন্তু ওই লেভেলে এখনো যেতে পারিনি। আমাদের ডিস্ট্রিক্টগুলি যারা কোচিং করাচ্ছে, যদি একটা ছেলে তৈরি করে ভালো, হয়তো ওইখানে রান করছে, ডিভিশন খেলছে, ফার্স্ট ক্লাস খেলে হয়তো ন্যাশনাল টিমে খেলছে, তার যে মানে টেকনিক্যালি যেভাবে তৈরি হচ্ছে, সে যদি রং টেকনিকে তৈরি করে তখন ইন্টারন্যাশনালে এসে সে স্ট্রাগল করবেই। এবং মোস্টলি আমরা কিন্তু ওইটা ফেস করতেছি। আমাদের ডোমেস্টিকে দেখেন, ফার্স্ট ক্লাস দেখেন, অনেক প্লেয়ারই কিন্তু ভালো করছে, ইন্টারন্যাশনাল এসে ওই পারফরমেন্সটা ক্যারি করতে পারছে না বিকজ অফ ওই প্রসেস। আমাদের নট অনলি আমি একটা প্লেয়ার টেকনিক চিন্তা করলাম, এর মধ্যে অ্যাটমসফিয়ার আছে, উইকেট আছে, সব কিছু বিবেচনা করে সব কিছু মিলে আমরা যে লং টাইম প্রসেসে ভালো করার যে প্রসেসটা, ওইটা মনে আমরা ঠিকভাবে যাচ্ছি না। এবং আমি মানে অবাক হই যে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট কোচের কেউই খুব হাতে গোনা আমি আছে কিনা জানি না যে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে এমন কাউকে আমরা জেলা পর্যায়ে কোচিং করতে দেখি না। সেটা অর্থের কারণেই বলি, কিংবা এক্সপোজারের কারণেই বলি, কিংবা অন্য কিছুর কারণেই বলি, সেই জায়গাটায় এটা অবশ্যই আমাদের সাথে আমি অনেকবার অনেক সময় বলেছি যে আমরা কেন একবার যারা টপ লেভেলে ক্রিকেট করেছে, তারা হয়তো 30টা টেস্ট, 40টা টেস্ট, 50টা টেস্ট খেলেছে, তারা খেলা ছাড়ার পরে কেউই কিন্তু কোচিংয়ের দিকে যাচ্ছে না। বিশেষ করে আমি যদি বলি যে যারা মানে ধরেন নেক্সট জেনারেশন যারা আসবে, তামিম বলি বা যদি ইমরুল কায়েস বলি, এরা যে খেলা ছাড়ছে, কেউই কোচিংয়ের দিকে আসার সম্ভাবনা খুব কম। বিকজ অফ আমাদের বোর্ডেরও চিন্তা করতে হবে কোন ওয়েতে আমরা এই টেকনিক্যাল জায়গাগুলোতে ওদের ইনভলভ করতে পারি। আমরা দেখেন এর আগে খেলা ছেড়েছে মানে টপ লেভেলের শারিয়ান হাফিজ, রাজ্জাক, কেউ কিন্তু কোচিং আসে না, হাবিবুল বাশার, পাইলট, মিনহাজ সরে এসেছে, পাইলট বলি, খেলা কেউই কিন্তু কোচিংয়ের দিকে না। আমাদের আকরাম খান বলি, যারা সবাই বলি, সবাই হয়তো অ্যাডমিনিস্ট্রেশনের দিকে যেতে আগ্রহী, কোচিংয়ের দিকে কেউ আগ্রহ হয় না। কিন্তু বাকি আপনি প্রক্ষান্তরে দেখেন, অস্ট্রেলিয়া দেখেন, ইন্ডিয়া দেখেন, সবাই দেখেন এক্স প্লেয়াররা সব টপ লেভেলে কোচিং করাচ্ছে। নট অনলি টপ লেভেল, আপনি যদি বিভিন্ন ফার্স্ট ক্লাস ক্রিকেট যদি দেখেন, টপ লেভেলের প্লেয়াররা ওখানে কোচিং করাচ্ছে। আপনি হয়তো অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য বাংলাদেশ ক্রিকেটে অনেক বেশি কোয়ালিফাইড লোক পাবেন, কিন্তু টেকনিক্যাল এই পার্টটা ক্যারি করার জন্য ধরেন একজন কোচিং করার জন্য তো আপনি বাইরে থেকে লোক আনতে পারবেন না, এক্স প্লেয়ার, বা আপনি বিদেশ থেকে আনতে হবে। সব প্লেয়ার তো আবার বিদেশ থেকে কোচ এনে তো আবার কাভার করতে পারবেন না, আপনার সব কারো পক্ষে সম্ভব না। স্বাভাবিকভাবে আমাদের তৈরি করতে হবে একটা বড় বাঞ্চ অফ ক্রিকেটার যারা ক্রিকেট খেলেছে, এক্সপিরিয়েন্সটা আছে, তাদেরকে আরও একাডেমিক মানে কোয়ালিফিকেশন দিয়ে, মানে কোচিং লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এগুলি করিয়ে তাদেরকে প্রিপেয়ার করতে হবে যে এই লেভেলটা সার্ভ করার জন্য। আমার মনে হয় এই জায়গাটা বোর্ড চিন্তা করে না। বোর্ড চিন্তা করে, আমি একবার মাহবুব ভাইয়ের সাথে কথা বলার সময় টক শোতে বলছিল, আমি আপনারা তো এইভাবে চিন্তা করছেন না। তো আমরা তো, আপনি যদি দুই পক্ষের চিন্তা করতে হবে, এখন ইমরুল কায়েসকে যদি আপনি কোচিংয়ে আনতে হয়, একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আপনার কাছে ফ্যাসিলিটিস তাকে দিতেই হবে। আমি যদি চিন্তা করি যে এখন আমাকে বেতন হয়তো কারো 1 লাখ 1.5 লাখ টাকা বেতন, এই বেতনে তো সে এইভাবে আসবে না। তাকে ওই ফ্যাসিলিটিস একটা উইন উইন সিচুয়েশনে থাকতে হবে, তারও ইন্টারেস্ট, প্লেয়ারদেরও ইন্টারেস্ট থাকতে হবে, বোর্ডেরও ইন্টারেস্ট থাকতে হবে, যাদেরকে কীভাবে ইনভলভ করানো যায় তাদেরকে। এই জিনিসগুলো যতদিন পর্যন্ত চিন্তা না করবো ততদিন পর্যন্ত এরকম অবস্থায় থাকবে। আমাদের রুট লেভেলে যদি আমরা টপ কোয়ালিটির, আপনি যদি দেখেন পাইলটের যদি রাজশাহী ডিভিশনের কোচিংয়ের দায়িত্ব দিতেন, ইমরুল কায়েসকে খুলনার দায়িত্ব দিতেন, হাবিবুল বাশারকে কথা ঢাকার দায়িত্ব দিতেন, আরও আগে থেকে প্ল্যানগুলি ডিফারেন্ট অটোমেটিক হতে বাধ্য হতো। সেম ওয়েতে এই প্রসেসটাও তৈরি হতো যে নেক্সট জেনারেশন প্লেয়াররা কিন্তু খেলার ছাড়ার পরে কোচিংটাকে একটা প্রফেশন হিসেবে নেওয়ার চিন্তা করতো। মোস্ট অফ দ্য প্লেয়ার টপ লেভেল এখন চিন্তা করে না। কিছু ব্যতিক্রম আছে, হান্নান সরকার, আশরাফুল, রাজিন সালে, তুষার ইমরান, ডলার মাহমুদ, কিংবা আমি বলছি যে একেবারে এই জিনিসটা অবশ্যই ক্রেডিট দিতে হবে খালেদ মোহাম্মদ সুজনকে। খালেদ মোহাম্মদ সুজন কিন্তু অনেক চেষ্টা করেছে এই জায়গাটায়। আমি বলছি বেশ কিছু প্লেয়ার যারা মানে এক্স প্লেয়াররা যারা জয়েন করেছে, সুজন ভাইয়ের কিন্তু একটা বড় কৃতিত্ব আছে। সেই জায়গাটা সবাই ওভারঅল ক্রিকেট বোর্ড, ক্রিকেট রিলেটেড যারা থাকে তাদেরকে চিন্তা করতে হবে। এই জায়গাগুলি অ্যাটলিস্ট প্লেয়ারদেরকে যারা টপ লেভেলে ছাড়বে, এখনও যারা খেলা ছাড়তেছে, ধরেন ইমরুল কায়েসরা হয়তো বেশি দিন ক্যারি করবে না, তারা খেলা ছাড়বে স্বাভাবিকভাবে। তামিমরা খেলা ছাড়বে, কেউ কোচিংয়ের দিকে কেউ কিন্তু চিন্তাই করে না। জি, কিন্তু ওইখানে রাহুল দ্রাবিড়ের মতো প্লেয়ার, গৌতম গম্ভীর মতো প্লেয়ার, ওরা কিন্তু খেলা ছাড়ার পরে কোচিংটাই চিন্তা করছে। কারণ কি, দুই পার্টি চিন্তা করছে, বোর্ড চিন্তা করছে ওইভাবে ওদেরকে ইনভলভ করতে। আমাদের এই ধরনের তামিমরা দেখেন অন্য হয়তো আমরা চিন্তা করছি ডাইরেক্টর হবে, বোর্ড প্রেসিডেন্ট হবে, এরকম চিন্তা কিন্তু সবার মাথায়। কারো মাথায় চিন্তা নাই যে এরকম নাই। কারণ শারিয়ান হাফিজ কেন বোর্ডের অপারেশনের জব করবে? ও হয়তো একটা এইজ লেভেলের কোচিং করাতে পারতো, যেটা হয়তো বাংলাদেশ ক্রিকেট অনেক বেশি বেনিফিটেড হতে পারতো। আব্দুর রাজ্জাক, হ্যাঁ সিলেক্টর, গুড জব, কিন্তু এই জবটা ও কিন্তু 10 বছর পরে ফিজিক্যালি যখন এত স্ট্রং থাকতো না, তখন কিন্তু সিলেক্টর জবটা করতে পারতো। কিন্তু খেলা ছাড়ার পরে যে প্রাইম টাইমটা ফিজিক্যালি যখন স্ট্রং থাকে, এই টাইমটা যদি কোচিংয়ে ইনভলভ থাকতো, সে ফুললি ইনভলভ থাকার যে কাজটা করতে পারতো, সেটা কিন্তু পরবর্তী 10 বছর পরে যে কিন্তু ওর পক্ষে সম্ভব না।
এই প্রাইম টাইমটাকে আমাদের ওদেরকে ইম্পোর্ট করতে হবে এই জায়গাগুলি, তাহলে হয়তো বেনিফিট হবে ডেফিনেটলি। হান্নান সরকারও কিন্তু সিলেক্টর ওইদিকে ওর নিজের চিন্তা থেকে কিন্তু এখানে ডাইভার্ট করছে, সিলেক্টর থেকে আসছে, অনেকদিন যাবত কিন্তু সিলেক্টরই ছিল। কিন্তু হান্নান সরকার আরও 10 বছর আগ থেকে যদি কোচিং থাকতো আরও বেশি বেনিফিট হতো বাংলাদেশ ক্রিকেট। আমরা একটু মাঠের ক্রিকেটে ফিরতে চাই যে আপনি জিম্বাবুয়ের সাথে আমাদের এই পরাজয়ের পর আমাদের পারফরমেন্স খারাপ সেটা নিয়ে অস্বীকার করছি না, জিম্বাবুয়েও খারাপ, দুই খারাপের মধ্যে বাংলাদেশ আরও বেশি খারাপ করেছে। আমরা কি এই এক সিদ্ধান্তে উপনীত যে আমাদের স্কিল কিংবা আমাদের স্ট্যান্ডার্ড অফ ক্রিকেট এখন বর্তমান প্রেক্ষাপটে এটাই আমাদের বাস্তবতা? আমরা মাঝে মাঝে ভালো খেলি কিন্তু আমাদের অবস্থান আসলে এই জায়গাতেই, একেবারে এই জায়গায় না, হয়তো আরো ভালো করার অ্যাবিলিটি অবশ্যই আছে, কিন্তু ধারাবাহিকভাবে আমার যখন কোয়ালিটি, আপনি যখন আরেকটু জিম্বাবুয়ের কোয়ালিটি তো ওই স্ট্যান্ডার্ড না, আমরা জানি একদম না। কিন্তু যদি আপনি ইন্ডিয়া টিম বা পাকিস্তান টিমের বোলার বা ধরেন নিউজিল্যান্ড টিম ওই ধরনের কোয়ালিটি আরও যদি অ্যাটাক থাকতো বা ওইরকম স্ট্যান্ডার্ডের ব্যাটসম্যান থাকতো অপোনেন্টে, তাহলে আমাদের ধারাবাহিকভাবে এরকমই হবে, খুব বেশি চেঞ্জ একটা দুইটা সারপ্রাইজিং পারফরমেন্স হবে, একটা দুইটা আমরা অনেক করেছি, এর আগেও করেছি, সারপ্রাইজিং পারফরমেন্স হবে, কিছু এক্সট্রা হবে। কিন্তু আমাদের ধারাবাহিকভাবে পারফরমেন্স আমার মনে হয় না যে আমাদের স্ট্যান্ডার্ড খুব বেশি। আপনি একটা টেস্ট নেই, আমরা হয়তো জিম্বাবুয়ে আজকে এই টেস্টটা চিন্তা করছি, আমরা লাস্ট যদি 1-2 বছরে চিন্তা করি কোনো জায়গায় কিন্তু ধারাবাহিকভাবে। আমি কালকে হাবিবুল বাশার এসেছিলাম, বলছিলাম যে আমরা টেস্টে তো এই অবস্থা, ওয়ানডেতে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে খেলেছি, টি-20তে আমরা ওয়ার্ল্ড কাপে খুবই বাজে পারফরমেন্স করেছি, সুতরাং আমাদের অবস্থা যে খুব একটা ভালো কোনো ফরম্যাটে এই মুহূর্তে বলা যাচ্ছে না, ওভারঅল বলা যাবে না। কারণ আমরা একটা সময় ছিলাম, লাস্ট হয়তো 5-7 বছর আগে আমরা চিন্তা করতাম ওয়ানডে ফরম্যাটটা আমরা যে কোনো জায়গায় যে কোনো ধরনের পারফরমেন্স করার অ্যাবিলিটি আমাদের আছে, ওই জায়গাটাও এখন ডে বাই ডে আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি। স্বাভাবিকভাবে আমাদের এটা ডেফিনেটলি সবার চিন্তা করতে হবে কি কারণটা কি, এটা ফাইন্ড আউট করতে। আমরা আগে দোষ দিতাম যে নাজমুল হাসান পাপনের বোর্ড, তারা আসলে ক্রিকেট নিয়ে ভাবে না, মাঠের ক্রিকেট নিয়ে অনেক কথা, কিন্তু এখন তো বোর্ড পরিবর্তন হয়েছে এবং প্রায় অনেক দিনও হয়ে গেছে। এইটার কিন্তু এফেক্টটা কিন্তু আপনি অনেক আগে থেকে এফেক্ট হয়তো অনেক দিন থাকবে, কিন্তু আমি ভিজিবল কোনো পরিবর্তনের না, পরিবর্তন না, এই কারণে বলবো দেখেন খেলা মানে এই বোর্ড আসার পরে বলি বা এই চেঞ্জের পরেই বলি, ডিস্ট্রিক্টগুলিতে খেলাধুলার খবর নেন আপনি, কোন জায়গায় লিগ হচ্ছে প্রপারলি। সেটা আগেও খুব যে হতো এমন কিন্তু না, আগেও হতো না, এখন আমরা তো আশা করছিলাম যে চেঞ্জ হবে। আমি সেটাই বলছি যে কোনো চেঞ্জ আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। বরঞ্চ লাস্ট কয়েকদিন আগের কথা, ময়মনসিংহের কথা বলি, চিটাংয়ের কথা বলি, যেগুলি জায়গায় কিছু কিছু লিগ হয়েছে ওইগুলিও কিন্তু প্রপারলি এখন ঠিকভাবে হচ্ছে না, বিকজ অফ ওইখানে কোনো কমিটি নেই, কারা অর্গানাইজ করবে, কারা ক্লাবটা চালাবে, এই যে গ্যাপগুলি তৈরি হয়েছে, এইটা কিন্তু আরও একটা বড় এখন যে এফেক্টটা পড়ছে, আমরা বলছি আগের বোর্ডের ঢাকা লিগ নিয়ে যেইগুলি প্রবলেম হয়েছে, যেইটার এফেক্টটা কিন্তু আমরা এখন পাচ্ছি, এইটার এফেক্টটা কিন্তু আমরা ভবিষ্যতে পাবো যদি আমরা প্রপারলি, এখনও সময় খালি চলেই যাচ্ছে, সময় কিন্তু চলে যাচ্ছে, লিগ টাইম এই আর কিন্তু লিগ আপনি তৈরি করতে পারবেন না, বর্ষা চলে আসতেছে, এই টাইমগুলিতে রিকভারি করার সময় হবে না। যে কোনো ওয়েতে আমাদের উচিত ছিল এইগুলি নজর দেওয়ার লোক কিন্তু হয়তো ঢাকা লিগ, ন্যাশনাল টিম এইগুলি নিয়ে হয়তো নজর দেওয়ার সময় আছে, কিন্তু ডিস্ট্রিক্টগুলিতে কী হচ্ছে ফার্স্ট ওইদিকে কিন্তু কারো নজর দেওয়ার সময় নেই। এবং ঢাকা লিগের কথা বলছেন, ঢাকা লিগ নিয়েও এবার যে পরিমাণ ঝামেলা হলো সেটাও কিন্তু আমরা এটা এক্সপেক্ট করিনি এই বোর্ডের কাছে অন্তত। আমরা এই বিষয় নিয়েও কথা বলবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম জিম্বাবুয়ে, বন্ধু যখন শত্রু, জিম্বাবুয়ের কাছে প্রথম টেস্ট হেরে সিরিজে কিন্তু এখন পিছিয়ে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্ট জিততে পারলেই সিরিজ সমতায় শেষ করতে পারবে, সেটা কতটা সম্ভব সেটা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে সানোয়ার হোসেন আছেন। সানোয়ার ভাই, বিরতির আগে আমরা বলছিলাম যে লোকাল ক্রিকেটে অনেকে অনেক রান করেন, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে আসলে তার টেকনিকের দুর্বলতা কিংবা অনেক ধরনের লুফলসগুলো আসলে ফুটে ওঠে। এনামুল হক বিজয় আবারও অবিশ্বাস্য রান করেছেন এবারের সিজনে, 51টা সেঞ্চুরি ক্যারিয়ারে পূর্ণ করেছেন, 50+ বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে। অসাধারণ পারফরমেন্স, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিজয়ের এই রেকর্ড কিন্তু আগেও আছে, তিনি ফিরেছেন এইভাবেই, এরকম পারফর্ম করেই, কিন্তু আবারও ছিটকে পড়েছেন। আবার তাকে ডাকতে বাধ্য হয়েছেন নির্বাচকরা এবার চিটাগাং টেস্টে। খেলতে পারবেন কিনা সেটা একটা প্রশ্ন, আর তিনি খেললে আসলে পারফরমেন্সের কতটা পরিবর্তন ঘটবে? না, আমি প্রথমেই বলবো যে বিজয় অসাধারণ পারফর্মার, ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু অসাধারণ পারফর্মার, এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট যখন শুরুটা করেছিল বিজয়ের যদি আমার খেয়াল করে দেখি কিন্তু অসাধারণভাবে শুরু করেছিল। মানে যেই জিনিসটা ফাইন্ড আউট হয়, আমি যেটা বলি আমাদের দেখবেন অনেক প্লেয়ারই শুরুটা, তৌহিদুদের কথা বলি, শুরুতে কিন্তু অসাধারণ শুরু করেছে। তারপরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কি হয়, যখন আপনি যখন এক্সপোজ হবেন সবার কাছে, আপনাকে নিয়ে কাটাছাড়া করবে, দুর্বলতাগুলো বের হয়ে আসবে, উইক পয়েন্ট বের হয়ে আসবে, তখন যে পারফরমেন্সটা যদি আপনি বের হয়ে আসতে পারেন, তখন যদি কন্টিনিউ করতে পারেন, তখনই বোঝা যাবে আপনি সব দিক দিয়ে আপনি ওকে ইন্টারন্যাশনাল সার্ভ করেন। যদি কিন্তু এখন অনেক জায়গায় স্ট্রাগল ভালো করছে না তা না, আগের মতো স্ট্রাগল করছে অনেক জায়গায়। সেই ওয়েতে বিজয়টাও যখন শুরু করেছিল তখন কিন্তু তারপরে কিন্তু স্বাভাবিকভাবেই অন্য কম্পিউটার অ্যানালাইসিসে তার স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট বেরোচ্ছে, যেই কারণে আমরা বলি যে ডোমেস্টিক ক্রিকেট ডেফিনেটলি বিজয় অসাধারণ পারফর্ম করে আসছে, এখন খুব ভালো ফর্মে আছে, হয়তো ভালো করবে। কিন্তু ধারাবাহিকভাবে আমাদের যে গ্যাপগুলি হয়, আমরা কিন্তু অনেক প্লেয়ারের ক্ষেত্রে দেখেছি যে এই প্রবলেমগুলি আমরা ইন্টারন্যাশনাল হিসেবে ফেস করতে হয়। আর যে
1-2 জনের পারফরমেন্স আপনি আবার প্রমাণ করে যে আমাদের পাইপলাইনে ওই ধরনের স্ট্রং বিজয় কিন্তু আবার আনতে বাধ্য হয়েছেন আপনি। জি, এটা প্রমাণ করে যে আমাদের পাইপলাইনে ওই ধরনের স্ট্রং পারফর্মার বা ইয়াং ক্রিকেটার যারা আসার কথা। বিজয় তো এখন ক্যারিয়ার শেষের দিকে, জি। যেহেতু তার ইয়াং ক্রিকেটার না। আমি বলছি যে এখন যদি এই পারফরমেন্সটা যদি একটা ইয়াং ক্রিকেটার করে আসতো তাহলে হয়তো আরও বেশি মানে ভালো লাগতো যে আমাদের পাইপলাইনে অনেক ভালো প্লেয়ার আছে, বা এরকম 2-3 জন পারফর্মার থাকতো তাহলে আরও বেশি ভালো হতো। যদিও নাইমরা ভালো করছে, পারভেজ ইমন ভালো করছে, তারপরে আমরা অনেকেই বলি কিন্তু পারভেজ ইমনের কিছু ফল্ট যেটা আমরা চিন্তা করি যে এক সাইডে ক্রিকেট খেলে, এই ফাইন্ডিংসগুলি যাতে আমরা না বের করতে হয়, আমরা যাতে সব কিছু না কম্প্যাক্ট ক্রিকেটার, ওই ধরনের প্লেয়ার তৈরি হয়ে আসলে আমাদের জন্য ভালো হবে। তারপরও আশা করি আমাদের যেহেতু দেশের মাটিতে ক্রিকেটটা তো আমরা একটা টেস্টই না, নেক্সট টেস্টটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা হয়তো অ্যাটলিস্ট টেস্ট আমরা সিরিজটা ড্র করার মতো অপরচুনিটি তৈরি হতে পারে। আমার মনে হয় যে একটা ভালো অপরচুনিটি, ভালো পারফরমেন্স দিয়ে শেষ করলে কিছুটা হলেও কনফিডেন্স ব্যাক করবে টিমটা। সেটা সম্ভব? মানে চিটাং টেস্টে আপনার কি মনে হয় যে চিটাং টেস্টে উইকেট এবং টিম কম্বিনেশন সব মিলে বাংলাদেশের পসিবিলিটিস কত? না, বাংলাদেশের দেখেন চিটাং উইকেটে জানি আমরা, উইকেট ব্যাটসম্যানের জন্য খুব ভালো একটা উইকেট হয় ওইখানে। বোলারদের জন্য টাফ টাইম যায় সবসময়, বিশেষ করে ফাস্ট বোলাররা খুব বেশি সাপোর্ট পায় না। আশা করি আমাদের স্পিন ডমিনেটিং হয়তো টিম তৈরি করার চেষ্টা করবে, স্পিনারদের হয়তো একটু বেশি রোল প্লে করতে হবে। সব কিছু মিলে অবশ্যই জিম্বাবুয়ের যে সাইড, আমাদের যে রিয়েল স্ট্রেংথ, আমরা যদি মানে বেস্ট পারফরমেন্সটা করতে পারি অবশ্যই কামব্যাক করার সুযোগ এখানে আছে অবশ্যই। মানে আপনি মানে ভুলগুলোতে যদি বলি যে এই টেস্টে, সিলেট টেস্টে ভুলগুলোর মধ্যে ব্যাটারদের ভুলটাকেই কি আপনার কাছে বড় মনে হয়েছে? অবশ্যই, কারণ হলো ব্যাটারদের ধরনের এই ধরনের অপরচুনিটি, আপনার অপোনেন্ট তো এরকম না যে অল দ্য ওয়ে টপ ক্লাস বোলার আপনাকে ফেস করতে হচ্ছে না। যখন আপনি একটা অপরচুনিটি পেয়েছেন, যদি মমিনের কথা বলি অ্যারাউন্ড 40, এইরকম ওর মতো কোয়ালিটি প্লেয়ার, ওর এক্সপিরিয়েন্স প্লেয়ার, তখন এটা ডেফিনেটলি কনভার্ট করতে বড় একটা ইনিংস না 2টা ইনিংসে পরপর এরকম হয়েছে। সেম ওয়েতে শান্তর কথা বলি, ওদের কিন্তু এই ইনিংসগুলি কনভার্ট করা উচিত ছিল। সেম ওয়েতে জয়বুদের একটা 35+ এরকম কিছু, এই ইনিংসগুলি কনভার্ট করতে, যখন আপনি স্ট্রাগলিং পিরিয়ডটা পার করবেন টেস্ট ক্রিকেটে, বা বলেন ওই অপোনেন্ট আমাদের হোমে খেলছি, অপোনেন্ট বিবেচনা করে সব কিছু মিলে ব্যাটসম্যানদের দায়িত্ব ছিল এইখানে এমন একটা ডিস্টেন্স তৈরি করে দেওয়ার দরকার। খুব বড় কিছু দরকার ছিল না এখানে, যদি 1-2টা ইনিংস ডিফারেন্ট হলেই পুরো সিনারিওটা চেঞ্জ করতে পারতো। অবশ্যই আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান, মিডল অর্ডার ব্যাটসম্যান, মুশফিকের কামব্যাক সব কিছু মিলেই ব্যাটসম্যানদের দায়িত্বটা নিতে হবে এই টেস্টে। ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকের কথা যদি আপনি বলছিলেন যে মুশফিকের আসলে কি মানে অন্য ফরম্যাটগুলো থেকে আসলে তাকে সরে যেতে হয়েছে, এই ফরম্যাটটাই তার একমাত্র ফরম্যাট, আমি বলছি যে সে কি আসলে মানে বয়সের বিচারে কিংবা ওই ফরম্যাটগুলোর প্রেশারের বিচারে কি আসলে নিজেকে একটু গুটিয়ে নিয়েছেন, কিংবা তার পারফরমেন্স এরকম অবস্থা হওয়ার কারণটা কি? আমার মনে হয় যে দেখেন মানে ওই পারফরমেন্সগুলো, আপনি যখন টপ লেভেলে ক্রিকেট খেলবেন, এই লেভেলের এত বছর ক্রিকেট খেলে আসছে মুশফিকুর রহিম, ডেফিনেটলি ও জানে সব প্লেয়ারদের একটা সময় আসে যে হয়তো একটা ফরম্যাট ছাড়ে আরেকটা ফরম্যাট ছাড়ে, শেষের দিকে এসে ছাড়তেই হবে। যেহেতু টেস্ট ক্রিকেটটা মানে ওর এক্সপিরিয়েন্স, ওর পারফরমেন্স সব কিছু মিলে এটা বাংলাদেশের জন্য জরুরি, ওর জন্য জরুরি ছিল। বাকি ফরম্যাটগুলির কিন্তু কিছুটা হলেও ওর সাবস্টিটিউট তৈরি হয়েছে, হয়তো ওই ক্লাসের তৈরি হয় নাই, তারপরেও এক সময়ের বিবেচনায়, পারফরমেন্স বিবেচনা ছাড়তে হয়েছে। এই জায়গায় আমরা আরেকটু মুশফিককে একটু বেটার পারফরমেন্স আশা করেছিলাম। এবং এখন বলা যাবে না মুশফিকের টেকনিক্যালি হয়তো শেষের দিকে, যখন মানুষের ক্যারিয়ার শেষের দিকে আসে তখন প্রেশারটা বেশি ফিল করে, সবাই দেখবেন বেশি ফিল করে, যখন 1-2টা ইনিংস খারাপ করলে মনে হয় কি আমার ক্যারিয়ার শেষ কিনা, এই প্রেশারটাই হয়তো বা ওই মুশফিক বেশি নিয়েছে, এটা মনে হয় আমার মনে বড় কারণ। আমি আশা করি মুশফিক নেক্সট টেস্টে কামব্যাক করবে। অবশ্যই আমরাও সেটা আশা করি। নেক্সট টেস্টে জয়ের ব্যাপারে মানে আপনার আশা কতটুকু? আমরা ক্রিকেট টিম নিয়ে কথা বলছি, কিংবা এই পরাজয়টাও আসলে ক্রিকেট বোর্ডকে ভাবাবে কিনা সেটাও একটু প্রশ্ন, দুটোই প্রশ্ন একসাথে, যে জয়ের সম্ভাবনা কতটুকু এবং ক্রিকেট বোর্ড আসলে ভাববে কিনা। আমি চাই ক্রিকেট বোর্ড ভাবুক, ক্রিকেট বোর্ড ভাবারই দরকার যে আমরা কোন জায়গায় আছি ইন্টারন্যাশনাল ক্রিকেটে, নট অনলি টেস্ট, বিশেষ করে টেস্ট ক্রিকেট, তারপরে আবার যেহেতু টেস্ট ক্রিকেট, টেস্টে হওয়া উচিত, আমাদের কোন জায়গায় ওয়ার্কআউট করা দরকার, শর্টকাট মানে চিন্তা না করা দরকার, লং প্রসেসে যাওয়া দরকার, এটা ক্রিকেট বোর্ডে হওয়া দরকার। আর প্লেয়ারদের নিজস্ব স্বার্থে, আমাদের ক্রিকেটের স্বার্থে, ক্রিকেটে কিন্তু আমরা ডে বাই ডে দেখেন স্পন্সর বলেন, প্লেয়ার দর্শক বলেন, সব জায়গায় কিন্তু আমরা ব্যাকফুটে চলে যাচ্ছি। আমাদের ক্রিকেটের স্বার্থে প্লেয়ারদের বেস্ট পসিবল এফোর্টটা দিয়ে এই টেস্টটা জিতলে অ্যাটলিস্ট প্লেয়ারদের কনফিডেন্সটা ব্যাক করবে, টিমের কনফিডেন্স সব কিছু মিলে এইটা যে কোনো ওয়েতে, মানে আমাদের অ্যাবিলিটি অবশ্যই আছে, আমাদের প্লেয়ারদের অ্যাবিলিটি আছে, জিম্বাবুয়ের মতো টিমের এগেনস্টে ম্যাচ জেতার অ্যাবিলিটি অবশ্যই আছে, অবশ্যই ওইটাই ইমপ্লিমেন্ট করতে হবে। ধন্যবাদ আপনাকে সানোয়ার হোসেন আমাদের স্টুডিওতে আসার জন্য। এবং আপনি যেটা বলছিলেন যে জনপ্রিয়তা কমছে, বাংলাদেশের ক্রিকেটের জনপ্রিয়তা আসলে একটু হলেও কমেছে, সেটা স্বীকার করতে হবে, এবং সঙ্গে ফুটবলের কারণে, আলোচনার কারণে ফুটবলের জন্য আসলে জনপ্রিয়তা বাড়ছে। সুতরাং ক্রিকেটকে আসলে নতুন করে ভাবতে হবে, যদি এই জনপ্রিয়তা টিকিয়ে রাখতে হয় সেটা পারফরমেন্স দিয়ে, এবং মাঠের মধ্যে বাইরে নানা ধরনের সমালোচনার ইস্যুগুলোকে পিছিয়ে ফেলতে হবে কিংবা দূরে ঠেলে দিতে হবে। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি।